একটা মেঘলা সন্ধ্যা থেকে শুরু করা যাক। আকাশ ভারী হয়ে আছে, চারিদিকে গুমোট ভাব। হঠাৎ করেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ফোঁটা ফোঁটা পানি জানালার কাছে এসে লেগে নিজস্ব এক ছন্দ তৈরি করছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, তার আলোয় চারপাশ এক মুহূর্তের জন্য পরিষ্কার দেখা যায়, তারপর আবার অন্ধকার নেমে আসে। আমাদের পুরনো দোতলা বাড়িটা এই বৃষ্টির রাতে আরও নিস্তব্ধ হয়ে গেছে মনে হয়। ভাইয়া সাগরধাই প্রায় 2 বছর হলো মধ্যপ্রাচ্যে থাকে। এই বিশাল বাড়িতে আমি, আমার মা বাবা আর আমার বৌদি মেঘলা। আমার নাম শুভ, বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। ভাইয়ার বিয়ের পর যেদিন মেঘলা বৌদি প্রথম এই বাড়িতে পা রাখলেন, সেদিন থেকেই বাড়িটার পরিবেশটা যেন বদলে গিয়েছিল। তার মধ্যে একটা শান্ত আবেশ ছিল, যা সবাইকে আপন করে নিত। তার মায়াবী হাসিতে বাড়ির দেওয়ালগুলোও যেন সজীব হয়ে উঠত। প্রথম দিন থেকেই আমি বৌদির চোখের গভীরে একটা না বলা গল্প দেখতে পেতাম। মনে হতো তার হাসির আড়ালে কোথায় যেন একটা গভীর শূন্যতা লুকিয়ে আছে। বৌদির সঙ্গে আমার সম্পর্কটা ঠিক দেবর ভাবির মতো সাধারণ ছিল না। এটা ছিল বন্ধুত্বের, শ্রদ্ধার আর নির্ভরতার এক অসাধারণ মিশেল। ভাইয়া দূরে থাকায় বাড়ির ছোটোখাটো কাজগুলো আমি করতাম, আর বৌদি সব সময় আমার পাশে থাকতেন। কোনো সময় পড়াশোনার চাপে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে দেখতাম আমার জন্য বারান্দায় গরম চায়ের কাপ নিয়ে তিনি অপেক্ষা করছেন। তার সঙ্গে কথা বললে আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। সেই রাতেও ঠিক তাই হচ্ছিল। বাইরে বৃষ্টির তেজ বাড়ছিল, আর আমি বারান্দার পাশের ড্রয়িং রুমে বসে বই পড়ছিলাম। বৌদি এসে আমার পাশে বসলেন, হাতে তার সেই চেনা চায়ের কাপ। কিছুক্ষণ দুজনে চুপচাপ বৃষ্টির শব্দ শুনলাম। নীরবতা ভেঙে বৌদিই প্রথম কথা বললেন, এই বৃষ্টিটা কি অদ্ভুত, তাই না শুভ? সব কিছু মনে করিয়ে দেয়, আবার সব কিছু ভুলিয়ে দিতেও চায়। আমি তার দিকে তাকালাম। চাঁদের আলো না থাকলেও বাইরের লাইট পোস্টের মৃদু আলোয় তার মুখটা বিষণ্ণ মনে হচ্ছিল। আমি বললাম, কেন বৌদি, আপনার কি কিছু মনে পড়ছে? বৌদি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মনে পড়ার মতো তো অনেক কিছুই আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় এই বিশাল পৃথিবীতে আমি বড্ড একা। কথা বলার মতো, মনের ভার হালকা করার মতো কেউ নেই। তার গলার স্বরে এমন এক আকুতি ছিল যে আমার ভেতরটা নড়ে গেল। আমি জানতাম ভাইয়া না থাকাটা তাকে কষ্ট দেয়, কিন্তু আজ তার কথায় শুধু একাকিত্ব নয়, অন্য কোনো এক গভীর যন্ত্রণার ছোঁয়া পেলাম। তার ফোনটা হাতে ছিল। স্ক্রিনটা এক মুহূর্তের জন্য জ্বলতেই দেখলাম একটা অচেনা নম্বর থেকে আসা বার্তার নোটিফিকেশন। বৌদি তাড়াতাড়ি ফোনটা উল্টে রাখলেন। আমার মনে খটকা লাগলো, কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না। আমি নরম সুরে বললাম, বৌদি, আপনি তো একা নন, আমরা সবাই আছি, আর আমি তো আছি। আপনার যে কোনো কথা, যে কোনো কষ্ট আপনি আমাকে বলতে পারেন। আমি হয়তো সমাধান দিতে পারবো না, কিন্তু অন্তত আপনার কথাগুলো শোনার মতো একজন বন্ধু হতে পারবো। আমার কথা শুনে বৌদি আমার দিকে তাকালেন। তার চোখে কৃতজ্ঞতা ছিল, কিন্তু তার সাথে মিশে ছিল আরও কিছু, এক ধরনের দ্বিধা, ভয় আর অবক্ত যন্ত্রণা। মনে হলো তিনি এমন কিছু বলতে চাচ্ছেন যা তাকে ভিতর থেকে খেয়ে ফেলছে, কিন্তু বলতে পারছেন না। বৃষ্টির ঝাপটা এসে আমাদের ভিজিয়ে দিচ্ছিল। বৌদি সেদিকে খেয়াল না করে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। তার সেই দৃষ্টিতে এমন এক রহস্য ছিল যা আমার কৌতূহলকে কয়েক গুণ বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর তিনি ভাঙা গলায় বললেন, কিছু কথা আছে শুভ, যা কাউকে বলা যায় না। বললে হয়তো সম্পর্কগুলো আরও জটিল হয়ে যায়। তার এই একটা বাক্য আমার মনের ভেতরে হাজারো প্রশ্নের জন্ম দিল। কি এমন কথা? কার সঙ্গে সম্পর্ক জটিল হওয়ার ভয় পাচ্ছেন তিনি? ভাইয়ার সঙ্গে নাকি অন্য কারো সঙ্গে? তার ফোনের সেই বার্তাটাই বা কার ছিল? সেই রাতে আমাদের আর তেমন কোনো কথা হলো না, কিন্তু বৌদির রেখে যাওয়া রহস্যের জালে আমি পুরোপুরি জড়িয়ে পড়লাম। আমি বুঝতে পারছিলাম এই শান্ত হাসি খুশি মুখের আড়ালে এমন এক ঝড় বয়ে যাচ্ছে যার আঁচ আমি আগে কখনো পাইনি। সেই রাতের পর থেকে বৌদি আর আমার সম্পর্কটা যেন এক নতুন মোড় নিল। আমাদের মধ্যে যে অদৃশ্য দেওয়ালটা ছিল সেটা অনেকটাই ভেঙে গেল। এখন আর শুধু দরকার বা ভদ্রতার খাতিরে কথা হতো না। বৌদি নিজে থেকেই আমার সঙ্গে তার ছোটোখাটো অনুভূতিগুলো ভাগ করে নিতেন। কোনো সময় হয়তো পুরনো দিনের কোনো সুর শুনে তার মন খারাপ হয়েছে, কিংবা ভাইয়ার পাঠানো কোনো পুরনো ছবি দেখে তার চোখ ভিজে উঠেছে। এই সব কিছুই তিনি এখন নির্দ্বিধায় আমাকে বলতেন। আমি একজন বিশ্বস্ত শ্রোতার মতো তার পাশে থাকতাম, তার মনের ভার হালকা করার চেষ্টা করতাম।
আমাদের রাতের আড্ডাগুলো আরও গভীর হতে শুরু করলো। বারান্দায় বসে থাকলেই বৌদি তার কলেজ জীবনের গল্প, বান্ধবীদের সঙ্গে কাটানো মজার মুহূর্তের কথা বলতেন। তার হাসিতে সেই পুরনো প্রাণবন্ত ভাবটা ফিরে আসতে দেখে আমার খুব ভালো লাগতো। কিন্তু আমি খেয়াল করতাম মাঝে মাঝেই কথা বলতে বলতে তিনি অন্যমনস্ক হয়ে যেতেন। তার দৃষ্টি চলে যেত দূরে, কোথায় যেন তিনি এমন কিছু ভাবতেন যা আমার নাগালের বাইরে। আর তার ফোনটা, সেটা যেন এক রহস্যময় বাক্স হয়ে উঠেছিল। যখনই কোনো বার্তা আসতো তার মুখের ভাব পাল্টে যেত। তিনি তাড়াতাড়ি ফোনটা আড়াল করতেন, যেন আমার কাছ থেকে কিছু লুকাতে চাচ্ছেন। এইভাবে প্রায় মাসখানেক কেটে গেল। বসন্তের এক সুন্দর বিকেলে হঠাৎ দরজার বেল বেজে উঠল। দরজা খুলি দেখি সুমন ভাই। তিনি সাগর ভাইয়ার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন। ভাইয়ার সঙ্গে তার এত ঘনিষ্ঠতা ছিল যে আমাদের পরিবারের প্রায় সবাই তাকে চিনত। ভাইয়া বিদেশে যাওয়ার পর প্রথম দিকে তিনি মাঝে মাঝে খোঁজ খবর নিতেন, কিন্তু গত 1 বছরে তার তেমন আসা যাওয়া ছিল না। সুমন ভাই দেখতে বেশ হ্যান্ডসাম আর খুব আমোদে মেজাজের মানুষ। তার মুখে সব সময় একটা হাসি লেগে থাকে। তিনি ভিতরে আসতেই বাড়ির থমথমে পরিবেশটা যেন সঙ্গে সঙ্গে বদলে গেল। তিনি সোফায় গিয়ে বসতে বসতে বললেন, কি খবর শুভ? তোর ভাইয়াটা তো দেশ ছাড়া হয়ে আমাদের ভুলেই গেল। ভাবলাম গিয়ে দেখি তোরা কেমন আছিস, আর বৌদি বা কেমন আছেন। তার কথা শেষ হতে না হতেই বৌদি ভিতর থেকে এলেন। বৌদিকে দেখে সুমন ভাইয়ের চোখ দুটো যেন থমকে গেল। তিনি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, বৌদি, আপনাকে তো আগের থেকেও বেশি সুন্দর লাগছে। সাগর আসলেই ভাগ্যি করে এসেছে। বৌদি হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে একটা অস্বস্তি ছিল যা আমার চোখ এড়ালো না। আমি খেয়াল করলাম সুমন ভাইয়ের উপস্থিতিতে বৌদি কেমন যেন গুটিয়ে গেছেন। তিনি স্বাভাবিকভাবে কথা বলতে চাইলেও তার মধ্যে একটা জড়তা কাজ করছিল। সুমন ভাই অবশ্য সেদিকে খেয়াল না করে ভাইয়ার নানা মজার স্মৃতি মনে করাতে লাগলেন। পুরো সময়টা আমি একটা অদ্ভুত মানসিক চাপের মধ্যে ছিলাম। কেন জানি সুমন ভাইয়ের এই প্রশংসা বা তার এতদিন পর হঠাৎ করে আসাটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। আমার বারবার মনে হচ্ছিল বৌদির সেই রাতে বলা কথাগুলোর সঙ্গে এই মানুষটার কোনো যোগসূত্র আছে নাকি। চা পর্ব শেষ করে সুমন ভাই যখন উঠে পড়লেন তখন তিনি বৌদির দিকে তাকিয়ে বললেন, বৌদি, কোনো দরকার হলে কিন্তু আমাকে জানাতে একদম ইতস্তত করবেন না। সাগর আমার বন্ধু, তাই তার পরিবার মানে আমারও পরিবার। কথাটা শুনতে আপন মনে হলেও আমার ভিতরটা কেন যেন ছায় দিচ্ছিল না। সুমন ভাই চলে যাওয়ার পর বৌদি কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি বারান্দায় গিয়ে দেখি তিনি রেলিং ধরে দাঁড়িয়ে আছেন। তার হাতে সেই ফোন, আর তার চোখ দুটো ছলছল করছে। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। কোনো ভূমিকা না করেই সরাসরি জিজ্ঞেস করলাম, বৌদি, সব কিছু ঠিক আছে তো? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। বৌদি চমকে উঠে আমার দিকে তাকালেন, যেন তিনি আমার উপস্থিতিই টের পাননি। তিনি তাড়াতাড়ি চোখের জল মুছে ফেলে একটা শুকনো হাসি হাসলেন। বললেন, কিছু না শুভ, এমনি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বললাম, বৌদি, সুমন ভাইয়ের সঙ্গে আপনার কি আগে থেকেই পরিচয় ছিল? আমার প্রশ্নটা শুনে বৌদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার চোখের দিকে সোজা তাকাতে পারছিলেন না। মাথা নিচু করে খুব ধীরে ধীরে বললেন, কিছু বন্ধুত্ব দেখতে যতটা সোজা মনে হয় ততটা সোজা না শুভ, এর ভেতরে অনেক জটিলতা থাকে। এই কথাটার মধ্যেই যেন লুকিয়েছিল এক বিশাল রহস্যের ইঙ্গিত। আমার মনে হচ্ছিল আমি এক জটিল ধাঁধার মধ্যে আটকে গেছি, যার সমাধান আমার জানা নেই। বৌদি কি সুমন ভাইয়ের কথাই বলছেন? তাদের বন্ধুত্বের মধ্যে এমন কি জটিলতা আছে যা তাকে এত কষ্ট দিচ্ছে? আমার মনটা অজানা আশঙ্কায় ছেয়ে গেল। সুমন ভাইয়ের আসার পর থেকে মেঘলা বৌদির মধ্যে একটা চাপা অস্থিরতা কাজ করছিল, যা আমার চোখ এড়ায়নি। তার সেই মায়াবী হাসিটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। এখন তিনি আগের মতো আমার সঙ্গে খোলামেলা কথা বলতেন না। রাতের আড্ডাগুলো কেমন যেন পানসে হয়ে পড়েছিল। তার ফোনটা এখন প্রায়ই নীরব অবস্থায় থাকত, কিন্তু আমি বুঝতে পারতাম কোনো নির্দিষ্ট বার্তার অপেক্ষায় তিনি ছটপট করছেন। তার চোখের নিচের কালি বাড়ছিল, আর তার অন্যমনস্ক ভাবটা আমাকে খুব ভাবিয়ে তুলছিল। একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে দেখি বাড়িতে মা বাবা নেই। তারা কোনো আত্মীয়ের বাড়ি বেড়াতে গেছেন, ফিরতে রাত হবে। ড্রয়িং রুমে ঢুকতেই দেখি বৌদি সোফায় বসে আছেন। তার সামনে টেবিলের উপর একটা পুরনো ডায়েরি খোলা।
তার চোখ দুটো লাল, দেখেই বোঝা যাচ্ছে তিনি অনেকক্ষণ ধরে কেঁদেছেন। আমাকে দেখে তিনি তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে ফেললেন, কিন্তু ততক্ষণে আমার চোখে পড়ে গেছে ভেতরের পাতাগুলোতে লেখা কিছু নাম আর তারিখ। আমি তার পাশে গিয়ে বসলাম। ঘরের পরিবেশটা এতটাই ভারী ছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি নরম গলায় বললাম, বৌদি, কি হয়েছে আপনার? এভাবে একা একা কষ্ট পাচ্ছেন কেন? আমি কি এতটাই পর যে আমাকে কিছু বলা যায় না? আমার কথায় বৌদির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি কাঁদতে ভেঙে পড়লেন। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ভাঙা ভাঙা গলায় বললেন, শুভ, আমি আর পারছি না, আমার ভেতরটা পুড়ছে। এমন কিছু অতীত আছে যা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি তার হাতটা আলতো করে ধরে বললাম, বৌদি, আপনি শান্ত হন, আমাকে সব খুলে বলুন। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে কোনো ভুল বুঝব না। বৌদি কিছুক্ষণ চুপ করে থেকে সেই পুরনো ডায়েরিটা আমার দিকে এগিয়ে দিলেন। কাপা কাপা গলায় বললেন, এই ডায়েরিটা আমার কলেজ জীবনের। এর ভেতরে আমার সব সত্যি লুকিয়ে আছে। এটা পড়লে তুমি হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি আর এই বোঝা বইতে পারছি না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক সত্যের মুখোমুখি হতে চলেছি যা আমাদের সম্পর্কের ভিত নড়িয়ে দেবে। কাপা কাপা হাতে আমি ডায়েরিটা খুললাম। প্রথম কয়েকটা পাতা জুড়ে ছিল তার কলেজ জীবনের নানা মজার ঘটনা, বান্ধবীদের সঙ্গে আড্ডা, পরীক্ষার চাপ, সবই খুব স্বাভাবিক। কিন্তু মাঝের কিছু পাতায় এসে আমার চোখ আটকে গেল। সেখানে মোটা মোটা অক্ষরে লেখা ছিল সুমনের নাম। সুমন মানে সুমন ভাই। ডায়েরির পাতাগুলো বলছিল এক অন্য গল্পের কথা। তারা দুজন একই ক্লাসে পড়ত। সুমনের প্রতি বৌদির ছিল এক গভীর টান, যা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিয়েছিল। তাদের সম্পর্কটা ছিল খুব আবেগময়। বৌদি ডায়েরিতে লিখেছিলেন, সুমনের সঙ্গে কথা বললে আমার মনে হয় পৃথিবীর সব কষ্ট আমি ভুলে যেতে পারি। ওর চোখের দিকে তাকালে আমার ভেতরটা শান্ত হয়ে যায়। ও কি কোনোদিন আমার মনের কথা বুঝবে? কিন্তু গল্পের মোড় ঘুরে গেল অন্যদিকে। ডায়েরির পরের পাতাগুলোতে ছিল এক গভীর হতাশা আর কষ্টের ছাপ। বৌদি লিখেছিলেন, সুমন হঠাৎ করে পাল্টে গেছে। ও এখন আমাকে এড়িয়ে চলে। ওর বন্ধুরা বলে নাকি ও অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। আমার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসছে। ডায়েরির শেষ পাতাগুলোতে ছিল এক মার্মিক তথ্য। ভাইয়ার সঙ্গে বৌদির বিয়ের প্রস্তাবটা নাকি সুমন ভাই নিজেই এনেছিলেন। বৌদি লিখেছিলেন, আমি বিশ্বাস করতে পারছি না। সুমন এটা কি করে পারল? সে জেনে শুনে আমাকে তার বন্ধুর হাতে তুলে দিচ্ছে। তার চোখে আমি কোনো অনুশোচনাও দেখলাম না। সে হাসি মুখে আমাকে বলেছিল, সাগর খুব ভালো ছেলে, তুমি ওর সঙ্গে সুখী হবে। আমার মনে হয়েছিল আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ডায়েরিটা পড়া শেষ করে আমি হতভাব হয়ে বসে রইলাম। আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সুমন ভাই কেন এমন করলেন? তিনি যদি বৌদিকে ভালোবাসতেনই তাহলে কেন তাকে ফিরিয়ে দিয়েছিলেন? আর এতদিন পর তিনি আবার কেন ফিরেছেন? বৌদির এই কষ্টের পেছনে কি তার কোনো নতুন মতলব আছে? আমি বৌদির দিকে তাকালাম। তিনি পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছেন। তার দৃষ্টি শূন্য। আমি বললাম, বৌদি, তাহলে সুমন ভাই? বৌদি আমার কথা শেষ করতে না দিয়েই উঠে বললেন, ওখানেই শেষ না শুভ। ও আবার ফিরে এসেছে আমার জীবনে নতুন একটা ঝড় তোলার জন্য। তার এই কথায় আমার ভেতরটা কেঁপে উঠল। নতুন ঝড়? তার মানে সুমন ভাইয়ের ফেলার পেছনে আসলেই কোনো কারণ আছে। কিন্তু কি সেই কারণ? বৌদির জীবনে এমন কি ঘটতে চলেছে যা তাকে এত ভয় দেখাচ্ছে? আমার মনে হলো আমি এক গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, যার কেন্দ্রবিন্দুতে আছে মেখলা বৌদি। বৌদির বলা শেষ কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ও আবার ফিরে এসেছে আমার জীবনে নতুন একটা ঝড় তোলার জন্য। আমার বুকের ভেতরটা অজানা ভয়ে ভারী হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম সুমন ভাইয়ের ফেরার পেছনে এমন কোনো মতলব আছে যা বৌদিকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সেই রাতে বৌদি আর কোনো কথা বলতে পারলেন না। তিনি শুধু ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে চুপচাপ চোখের জল ফেলছিলেন। আমি তাকে আর কোনো প্রশ্ন করে বিব্রত করতে চাইলাম না।
শুধু তার পাশে বসে রইলাম, যেন আমার নীরব উপস্থিতি তাকে কিছুটা শক্তি যোগায়। পরদিন সকালটা ছিল অন্যরকম। বাড়ির পরিবেশটা থমথমে, যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস। আমি বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি হচ্ছিলাম। এমন সময় দরজার বেল বেজে উঠল। দরজা খুলে দেখি সুমন ভাই। তার মুখে সেই চেনা হাসিটা নেই, বরং এক ধরনের কাঠোর্য ভাব ফুটে উঠেছে। তিনি পাশ কাটিয়ে সোজা ড্রয়িং রুমে ঢুকে পড়লেন। বৌদি কোথায়? তার গলার স্বরে এমন এক অধিকারের স্বর ছিল যা আমার একদমই ভালো লাগল না। বৌদি ভেতর থেকে বেরিয়ে এলেন। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো ফোলা। সুমন ভাই তাকে দেখেই বললেন, মেঘলা, আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই। আমি বাধা দিয়ে বললাম, সুমন ভাই, যা বলার আমার সামনেই বলুন, বৌদির শরীরটা ভালো নেই। সুমন ভাই আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো অদৃশ্য দেয়াল। তিনি বৌদিকেই বললেন, মেঘলা, তোমার কি মনে আছে সাগরের সঙ্গে তোমার বিয়ের আগে আমাদের মধ্যে কি কথা হয়েছিল? আমি তোমাকে বলেছিলাম আমি এক জটিল সমস্যায় আছি, যা মিটে গেলেই আমি তোমার কাছে ফিরে আসব। কিন্তু তুমি অপেক্ষা না করে বিয়ে করে ফেললে। বৌদি কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি তো আমাকে কিছুই খুলে বলনি সুমন। তুমি শুধু বলেছিলে তুমি আর এই সম্পর্কটা রাখতে চাও না। আমি কি করতাম? সুমন ভাই এবার হাসতে শুরু করলেন, কিন্তু সেই হাসিতে ছিল এক ধরনের বিদ্রূপ। আমি তোমাকে পরীক্ষা করছিলাম মেঘলা। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার জন্য কতটা অপেক্ষা করতে পারো। কিন্তু তুমি হার মেনে নিলে। আর এখন যখন আমি ফিরে এসেছি, তখন তুমি আমার বন্ধুর বউ হয়ে বসে আছো। তার কথাগুলো শুনে আমার রক্ত হিম হয়ে গেল। এ কেমন মানসিকতা? তিনি বৌদিকে নিয়ে খেলা করছেন, আর এখন তার হারের দায় বৌদির ওপর চাপাচ্ছেন। বৌদি কাঁদতে কাঁদতে বললেন, তুমি কি চাও সুমন? কেন আবার ফিরে এসেছো? আমার জীবনটা নষ্ট করতে? নষ্ট করতে আসিনি মেঘলা, আমি তোমাকে আমার করে নিতে এসেছি। সাগর তো আর ফিরছে না। ওর কোম্পানিতে একটা বড় ঝামেলা হয়েছে। ওর ফিরতে অনেক দেরি হবে, হয়তো কোনোদিনই ফিরতেও পারবে না। তুমি আর কতদিন এইভাবে একা থাকবে? তার কথা শুনে আমি চমকে উঠলাম। ভাইয়ার কোম্পানিতে ঝামেলা? ভাইয়াকে আমাদের কিছুই বলেনি। আমার মনে হলো এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে। বৌদি কাঁদতে কাঁদতে বললেন, আমি সাগরের স্ত্রী, আর সারা জীবন তাই থাকব। তুমি আমার জীবন থেকে চলে যাও সুমন, প্লিজ। সুমন ভাই এবার রেগে গিয়ে বললেন, এত সহজে নয় মেঘলা। তোমার পুরনো জিনিসের কিছু ছবি, কিছু চিঠি এখনও আমার কাছে আছে। সেগুলো যদি আমি সাগরের কাছে পাঠাই, তাহলে কি হবে ভেবেছ? ও তোমাকে আর ওর জীবনে রাখবে না। এই কথা শোনার পর আমার আর সহ্য হলো না। আমি এগিয়ে গিয়ে সুমন ভাইয়ের হাতটা ধরে বললাম, আপনি এখন এখান থেকে যান, নইলে আমার চেয়েও খারাপ আর কেউ হবে না। সুমন ভাই আমার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই কি করবি? তোর বৌদির সম্মান তো তোর হাতে নেই, আমার হাতে। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন একরাশ ভয় আর অনিশ্চয়তা। বৌদি মাটিতে বসে পড়েছিলেন, তার শরীরটা থরথর করে কাঁপছিল। আমি তাকে ধরে তুললাম। সেই দিনই আমি ঠিক করলাম এর শেষ না দেখে ছাড়ব না। আমি গোপনে সুমন ভাইয়ের ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করলাম। আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ভাইয়ার কোম্পানিতে কোনো ঝামেলাই হয়নি, বরং সুমন ভাই নিজেই ভাইয়াকে ভুল খবর দিয়ে বিদেশে আটকে রাখার চেষ্টা করছেন। তার মতলব ছিল ভাইয়ার না থাকায় বৌদিকে ব্ল্যাকমেল করে নিজের জীবনে ফিরিয়ে আনা। সব কিছু জানার পর আমি আর দেরি করলাম না। আমি সুমন ভাইয়ের সঙ্গে দেখা করে তাকে সব প্রমাণ দেখালাম। বললাম, আপনি যদি বৌদিকে আর বিরক্ত করেন, তাহলে এই সব প্রমাণ আমি পুলিশের হাতে তুলে দেব। তখন আপনার কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার হাতে প্রমাণ দেখে সুমন ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার খেলার শেষ হয়েছে। তিনি আমার কাছে ক্ষমা চাইলেন এবং কথা দিলেন তিনি আর কখনো বৌদির জীবনে আসবেন না। সেই দিন রাতে যখন আমি বাড়ি ফিরলাম, তখন বৌদি বারান্দায় দাঁড়িয়েছিলেন। তার মুখে সেই পুরনো শান্ত হাসিটা ফিরে এসেছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ শুভ, তুমি না থাকলে আমি হয়তো হারিয়েই যেতাম। আমি হাসলাম, বললাম, বন্ধুত্বে ধন্যবাদ বা কৃতজ্ঞতার কোনো জায়গা নেই বৌদি। সেই রাতের পর থেকে আমাদের জীবনে আর কোনো ঝড় আসেনি। বৌদি আর আমি আগের মতোই বন্ধুত্বের সম্পর্কে ছিলাম, কিন্তু সেই সম্পর্কটা এখন আরও অনেক বেশি পরিণত আর শ্রদ্ধার। আমাদের রাতের আড্ডাগুলো আবার ফিরে এসেছিল, তবে এখন আর সেখানে কোনো লুকানো কষ্ট বা রহস্য ছিল না। ছিল শুধু নির্ভরতা, বিশ্বাস আর একরাশ শান্তি। কিছুদিন পর ভাইয়া দেশে ফিরে এলেন। বাড়িটা আবার আগের মতো আনন্দে ভরে উঠল। বৌদির মুখের হাসিটা এখন আরও উজ্জ্বল, আরও প্রাণবন্ত।
আমি দূর থেকে তাদের দুজনকে দেখি আর ভাবি কিছু সম্পর্ক হয়তো এইভাবেই চুপচাপ আড়ালে গড়ে ওঠে, যেই সম্পর্কের কোনো নাম থাকে না কিন্তু তার গভীরতা থাকে সীমাহীন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।